আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান অস্ত্র পেল, এটি হলো প্রথম খবর। দ্বিতীয় খবরটি হলো মোসাদের বড় কাণ্ড। আমি চাইলে আপনাদের বোকা বানাতে পারতাম। আমার অনেক বন্ধুই বলে, ভাই আপনার ভিডিওতে এত খবর থাকে, আবার টাইমলাইনগুলো এত সুন্দর দেন, আপনি দিনের ওই খবরগুলোকে 3 টুকরো করে ফেলুন না কেন? আমি বলি, ভাই আমি শুধু খবর দেই না, আমি খবর বুঝিয়ে দেই। যদি শুধু টাকা কামানোর উদ্দেশ্যই হতো তবে এত সাবস্ক্রাইবার আছে যে চ্যানেলে এমনিতে ভালো চলতো এবং আরও অনেক বেশি ভিউজ পেত। বুঝতে পারছেন তো আমার অডিয়েন্স কারা? তা আমি আবার বুঝিয়ে বলছি। গ্রামগঞ্জে এবং শহরে থাকা মিডল ক্লাসের মানুষ যাদের বয়স 25 বছরের বেশি এবং বেশিরভাগই বয়স্ক, যেমন আপনাদের বাবা মা দাদা দাদি। আমার অডিয়েন্সের একটা বড় অংশ এই প্রবীণ মানুষগুলো যাদের বয়স 50-এর উপরে। তাদের কাছে প্রযুক্তি এতটা সহজ নয় যে তারা সার্চ করবে, লিখে খুঁজবে, ভয়েস কমান্ড দেবে কিংবা স্মার্ট টিভিতে প্লে করবে। আমি সেই অডিয়েন্সের কথা মাথায় রাখি। এই একটা ভিডিও দেখলেই তারা একবারে সর্বোচ্চ আপডেট পেয়েছেন। ঠিক আছে? আর যারা ইয়াংস্টার বা তরুণ, তাদের নিয়ে তো আমার কোনো টেনশনই থাকে না, কারণ তারা আমাকে এতটাই ভালোবাসে যে তারা পুরো ভিডিওটাই দেখে। তবে আমি আমার বয়স্ক অডিয়েন্সের কথা বিশেষভাবে মাথায় রাখি। এটাই আমার কাজ করার সামান্য একটু ভিন্ন স্টাইল। এই স্টাইলটা যদি আপনাদের পছন্দ না হয় তবে আমি সেজন্য ক্ষমা চাইব না, কারণ এটাই আমার আসল কাজের ধরন। যাই হোক, সবচেয়ে বড় খবরটি হলো, দুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। তখন চীন তা অস্বীকার করেছিল এবং ট্রাম্প বলেছিলেন যে এমনটা হতেই পারে না, কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ভরসা দিয়েছেন। আর ভরসা যা হওয়ার তাই হয়েছে। যাই হোক, দ্বিতীয় খবরটিতে পড়ে আসছে। যা ঘটেছে তার রিপোর্ট আপনারা দেখে নিন। প্রমাণ সামনে রয়েছে। চীন এবং রাশিয়া ইরানকে অস্ত্র ও ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে, যা ইতোমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে। আপনাদের দোয়ায় ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে, আলহামদুলিল্লাহ। এদিকে দ্বিতীয় খবরটি হলো, স্পেনের ভেতরে মরক্কো থেকে প্রচুর সংখ্যক শরণার্থী ঢুকে পড়েছে। এই তো ভিডিওটি দেখতে পাচ্ছেন। এর একটি বিরাট বড় খবর। প্রায় 60,000 মরক্কোর মানুষ সীমান্ত টপকে স্পেনের ভেতরে ঢুকে পড়েছে। সেই ছবিগুলো আপনাদের সামনে রয়েছে। সীমান্ত পার হওয়া যেন কোনো ব্যাপারই ছিল না, একদম ছেলেখেলা বানিয়ে দিয়েছে। মরক্কোর 60,000-এর বেশি মানুষ স্পেনের ভেতরে ঢুকে পড়েছে এবং তাদের ঢুকে পড়ার প্রমাণও আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে যখন সেখানে চরম পরিস্থিতির সৃষ্টি হয় এবং ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখনই চীন পুরো বিষয়টি ফাঁস করে দিল। চীন জানালো যে মরক্কো থেকে স্পেনে যে 60,000 থেকে 70,000 মানুষ জোর করে ঢুকে পড়েছে, এই পুরো কাণ্ডটি ঘটিয়েছে মোসাদ। আপনারা তো জানেনই, মোসাদ, সিআইএ, MI6 এর মতো সংস্থাগুলো বিশ্বজুড়ে এমন সব বিপজ্জনক অপারেশন চালিয়ে থাকে, সরকার ফেলে দেয়, আবার সরকার গঠন করে। এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজে তারা লেগেই থাকে। যাই হোক, চীন মোসাদের পুরো স্বরূপ উন্মোচন করে দিয়েছে। মোসাদের আসল রূপ সবার সামনে বেরিয়ে পড়েছে, যে তারা এই কাণ্ডের মাধ্যমে আসলে কি করতে চেয়েছিল। হঠাৎ করে চীনের এই হস্তক্ষেপে সম্ভবত ইসরায়েল ভীষণ চটে গেছে। যদিও তারা অন্য একটি অজুহাত সামনে এনেছে। তারা বলছে যে চীন যেহেতু ইরানের খুব কাছাকাছি চলে আসছে, সে কারণেই আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ করে দিচ্ছি এবং দূরত্ব তৈরি করছে। এ কথা বলেই ইসরায়েল চীনে অবস্থিত তাদের কনসুলেটটি বন্ধ করে দিয়েছে। ওদিকে আমেরিকার অবস্থা এমনিতেই এতটা খারাপ যে আমেরিকা ঘোষণা করেছে যে তারা ড্রোন তৈরিতে এবং ড্রোন প্রতিহত করতে $400 মিলিয়ন খরচ করবে। অর্থাৎ ড্রোন হামলার কারণেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার 12টা বেজে গেছে। তা এখন ড্রোন আটকাতেই তাদের এত টাকা খরচ করতে হচ্ছে। আরব দেশগুলোকে নিজেদের পকেটে বা নিয়ন্ত্রণে রাখতে হলে আমেরিকাকে এগুলো করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার, এই 3 দেশের জন্য 5,000 ইন্টারসেপ্টর মিসাইল অনুমোদন করেছেন। এখন বেচারা যদি তাদের এই 5,000 মিসাইল দিয়ে দেয়, তবে সে নিজে কিভাবে বাঁচবে? আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের কিছু ব্যবসায়ী যারা চীনের সঙ্গে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করছিলেন এবং ব্যবসা চালাচ্ছিলেন, ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে এই বলে নিষেধাজ্ঞা জারি করেছেন যে তারা IRGC-কে সমর্থন করছে এবং IRGC-কে সহায়তা করছে। সামনে থেকে এখন সরাসরি ইরানের সঙ্গে লড়াই করার সামর্থ্য আমেরিকার আর নেই। তাই তারা এখন কেবল নিষেধাজ্ঞা দেওয়ার খেলা খেলবে আর ইরানের সঙ্গে ব্যাং ব্যাং চলতেই থাকবে। আমি আবারও বলবো যে ইরানের উচিত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি আরও বেশি নজর দেওয়া। আমেরিকার সেনেট আবারও তাদের সরকারকে বলেছে, আমাদের উচিত ইরানের সাধারণ মানুষের মধ্যে অস্ত্র বিতরণ করা, যাতে সেখানকার সরকারের পতন ঘটানো যায়। আপনি মোদির ভক্ত হন, নেতানিয়াহুর ভক্ত হন, ডোনাল্ড ট্রাম্পের মূত্র পান করুন কিংবা বিন সালমানের, সত্য কথা এটাই যে আপনারা সবাই জানেন, কোনো দেশের সরকার ফেলে দেওয়ার জন্য নিজের দেশ থেকে প্রকাশ্যে অন্য দেশের মানুষকে অস্ত্র দেওয়ার ঘোষণা দেওয়া আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এটি তো একরকম সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়ে তোলার মতো কাজ। এটাই হলো আমেরিকার আসল রূপ। সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের তীব্র মানহানি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মানসম্মান ধুলোয় মিশে গেছে, মানসম্মান পুরোপুরি শেষ। CNN, BBC, ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো, নিউ ইয়র্ক টাইমস এবং আন্তর্জাতিক সাংবাদিকরা সবাই এই খবরটি ছেপেছে যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন। ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র ফুরিয়ে গেছে।
এবং তাদের ডিফেন্স সিস্টেমের তীব্র ঘাটতি দেখা দিচ্ছে। এখন এই খবরগুলো প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তদন্ত বসিয়ে দিয়েছেন যে খুঁজে বের করো এই ভেতরের খবরগুলো কিভাবে বাইরে ফাঁস হচ্ছে। আসলে এখন ট্রাম্পের সর্বোচ্চ ক্ষমতা হলো তার লোকজনকে বলা যে ভাই আমার একটু প্রশংসা করো, নিজেদের মতো করে আমার প্রশংসা করো, যাতে আমাদের বিরুদ্ধে যেসব আলোচনা চলছে এবং আমাদের যে উপহাস করা হচ্ছে তা কিছুটা কমে। তাই আমেরিকার ডিফেন্স মিনিস্টার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন। আর হাসবেন না, আর হাসবেন না, আগে কথাগুলো সম্পূর্ণ শুনুন। ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন, মিডল ইস্টের পরিস্থিতি বদলে গেছে। হ্যাঁ, সত্যিই বদলে গেছে। হরমুজ প্রণালীতে ইরান রাজত্ব করছে। আমেরিকা ও ইসরায়েলের অবস্থা একদম কাহিল। আরব দেশগুলো আতঙ্কিত। ইরানের উপর হামলা করার আগে এখন আরব দেশগুলো দুবার ভাবছে। আমেরিকা পিছু হটেছে, ইসরায়েল তো আগেই 4 কদম পিছিয়ে গেছে। তাই ভাই, কথা তো আপনি একদমই ঠিক বলেছেন, মিডল ইস্টের পরিস্থিতি তো একদমই পাল্টে গেছে। ওদিকে ট্রাম্প প্রশাসন তো তাদের নিজেদের অন্য সমস্যাগুলো নিয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু ট্রাম্প জিতল কিভাবে তা সত্যি বুদ্ধির বাইরে। ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন, কিন্তু তার নিজের লোকজনরাই তাকে বলছে না না আপনি জিতেছেন, ওয়াও কি দারুণ লড়েছেন, অবস্থা তো পুরো টাইট, পেছন থেকে একদম 12টা বেজে গেছে, কিন্তু জিতেছেন আপনি, খুব ভালো করে খেলেছেন। বাহ, কেঁদো না বাবা, কেঁদো না, আরে আমার গোলাপি কেঁদো না, কেঁদো না, তোমরাই তো জিতেছ। আর শোনো, দুনিয়ার মানুষ ডোনাল্ড ট্রাম্প জিতেছে, সে নিজেও জানে না যে ওর নিজের অবস্থা কি। সামনে কই, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে যে আমরা গ্যাসের দাম কমানোর চেষ্টা করছে, কিন্তু তার জন্য তো ইরানের সামনে নথি স্বীকার করতেই হবে। আমেরিকা বলেছে যে আমরা ইরানের 51টি জাহাজকে হরমুজ প্রণালী থেকে ঘুরিয়ে দিয়েছে। আমেরিকার এ কথারই সত্যি, এতে কোনো মিথ্যা নেই। দেখুন, আপনারা সত্যি বললে আমি সত্যিটাই বলবো, আর মিথ্যা বললে আমি ধরে ফেলবো। আমেরিকা বলছে যে ইরান ইচ্ছাকৃতভাবেই এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে, যাতে আমেরিকার ভেতরে নির্বাচনের পরিবেশ তৈরি হয়, নির্বাচনের সময় চলে আসে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যান। বাহ রে ইরান, বাহ, যদি তোমরা সত্যি এমন বুদ্ধি খাটিয়ে থাকো তবে সুবহানাল্লাহ, তোমাদের বুদ্ধির তারিফ করতে হয়, এটাই করতে থাকো। আমেরিকান আর্মি বলেছে যে আমাদের দেশে আমেরিকায় এমন অনেক ছোটখাটো কোম্পানি রয়েছে যারা অস্ত্র তৈরি করতে পারে, তারা যেমন প্রস্তুত আমরাও প্রস্তুত। অর্থাৎ এই কথা তো এবার নিশ্চিত হয়ে গেল যে আপনারা যদি বড় বড় দোকান বা কোম্পানি বাদ দিয়ে এখন ছোট ছোট দোকানের কাছে ছুটে যান, তবে ভাই বুঝতে হবে যে আশেপাশের অস্ত্র ও সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এই সত্যিটা আপনারা অস্বীকার করতে পারবেন না। সুধী সমাজ, সময়ের দ্বিতীয় শয়তান, প্রথমটা তো আমেরিকা আর দ্বিতীয়টা হলো ইসরায়েল। সে কিছুতেই মানছে না। সে গতকালও লেবাননে হামলা চালিয়েছিল, আজও চালিয়েছে এবং আগামীকালও চালাবে। সে লেবাননের উপর বোমাবর্ষণ করছে। লেবানন এবং ইসরায়েল এ বিষয়ে একমত হয়েছে যে কিছু দেশের একটি তালিকা তৈরি করা হবে, যে দেশগুলো আমাদের উভয়ের উপর নজর রাখবে। আগে এর ফায়দাটা তো বুঝুন। ইসরায়েল এখন তোমার এলাকা থেকে বের হবেই না, আর উল্টো তোমার আরেক বন্ধু আমেরিকা, যে তোমাদের দুজনেরই বন্ধু, সে শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যাঁ, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যালো লেবানন, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে বেথেলহাম হামলা করে দিয়েছে, এটা করছে ওটা করছে, ইসরায়েল সব ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েল তো আসলে লেবাননের ভেতরে পুরো একটা গ্রামই উড়িয়ে দিয়েছে। লেবানন ও ইসরায়েল এগুলো করছে। লেবাননের এতটুকু ক্ষমতা বা সাহস নেই যে প্রতিবাদ করে কিছু বলবে, না আজও আছে না ভবিষ্যতেও থাকবে। এই চুক্তির এমন কোনো ফায়দা নেই যা ইসরায়েল নিজে থেকে মানবে এবং লেবানন থেকে বের হবে। নেতানিয়াহুর সহযোগী ও ক্যাবিনেট মন্ত্রীরা দাবি জানিয়েছেন যে নেতানিয়াহু যেন ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি বাতিল করে দেন এবং গাজার উপর নতুন করে হামলা শুরু করেন। এটাই হলো ইসরায়েলের আসল মানসিকতা। এ কারণে বিশ্বের কেউ ইসরায়েলের কোনো চুক্তির উপর ভরসা করে না। গাজার ভেতরে ফিলিস্তিনের যে সমস্ত গাদ্দার বা বিশ্বাসঘাতক মানুষগুলো ছিল, যারা ক্ষুধার তৃষ্ণার কাছে মাথা নুইয়ে সামান্য কিছু অস্ত্র, কিছু রুটি আর কিছু টাকার লোভে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা এখন ইসরায়েলের সঙ্গে মিলে নিজেদের একটি গ্যাং বানিয়ে নিয়েছে। এখন বলা হচ্ছে যে হামাস হয়তো অস্ত্র সমর্পণ করতে চলেছে, কিন্তু যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে তাদের পরিণতি যে ভয়াবহ হবে তা বলাই বাহুল্য। ইসরায়েল তাদের সঙ্গে হাত মেলানো ফিলিস্তিনি গাজাবাসীদের অত্যন্ত গোপনে গাজার অন্য এলাকায় সরিয়ে নিয়ে গিয়ে সেখানে মোতায়েন করেছে, যাতে কাল যদি ইসরায়েলি বাহিনী 1% জন্যেও গাজা ছেড়ে চলে যায়, তবু এই দালাল চক্র বা গ্যাংটি গাজার ভেতরে তাদের হয়ে কাজ চালিয়ে যেতে পারে। ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ মোড় নিতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের অবাক হবেন। প্রথমে ওমানের সঙ্গে ইরান একটা সমঝোতার কাছাকাছি চলে গেছে। এই সমঝোতা করছে তারা হরমুজ প্রণালী নিয়ে। এই সমঝোতার ফলাফল কি হবে? যুক্তরাষ্ট্র কি তা মানতে পারবে? ডোনাল্ড ট্রাম্পের কপালে এই সমঝোতা চিন্তার ভাঁজ কতটুকু গভীর করে ফেলবে তা আলোচনা করব এই কন্টেন্টে। ভারতের একটা বাণিজ্যিক জাহাজ ইয়েমেনের কাছে লোহিত সাগরে
ডুবে গেছে। কেন ডুবে গেছে? এর পরিণতি কি? ইয়েমেন দাবি করছে যে তারা সৌদি আরবের একটা বিমানবন্দরে হামলা করেছে। ইয়েমেন কি এই হামলার প্রমাণ দেখাতে পেরেছে? গাজায় কেন মানুষজন কান্নায় ভেঙে পড়ছে? এত বড় দীর্ঘ জানাজা কেন? কাদের প্রতি সম্মান জানিয়ে? এই যে খবরগুলো বললাম আপনাদের, এই সবকিছুই খবর জানাবো, সঙ্গে আমার নিজের কিছু বিশ্লেষণ আপনাদেরকে বলবো। কোনো কোনো খবর সহজভাবে বোঝার উপযোগী করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আনোয়ার সাদি, আপনাদের সঙ্গে আছি। তাহলে শুরু করি যে ইরান এবং ওমানের মধ্যে কি হলো। ইরান এবং ওমান যে নিউজ বের হয়েছে অ্যাসোসিয়েট প্রেস এপিতে, তারা বলছে যে তারা একটা সমঝোতার কাছাকাছি চলে গেছে হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালীর একদিকে হলো ইরানের আঞ্চলিক জলসীমা, অপরদিকে হলো ওমানের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালীটা 32 কিলোমিটার চওড়া। ম্যাপ আপনাদের মুখস্থ আছে, আর বিস্তারিত কিছু বললাম না। উপসাগরের সঙ্গে মহাসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের এই যুদ্ধটা লাগার আগে 1/5 বা 20% তেল, গ্যাস, 1/3 সার, পেট্রোলিয়াম পণ্য এই প্রণালী দিয়ে আসা যাওয়া করে। এই প্রণালীর নিয়ন্ত্রণ বুঝে নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোটামুটি ভাবে একটা বেকায়দায় ফেলে দিয়েছে ইরান। এখন ওমান এবং ইরান তারা এই হরমুজ প্রণালী কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে একটা সমঝোতায় পৌঁছে গেছে। তারা একটা থিওরি দাঁড় করিয়ে ফেলেছে। কি সেটি? সেটি হলো যে যখন হরমুজ প্রণালীতে কেউ ঢুকবে, তখন ইরানের অংশ হয়ে ঢুকবে ইরানের দিক দিয়ে। ইরান এই পথ নিয়ন্ত্রণ করবে। যখন বের হবে তখন তারা ওমানের দিক দিয়ে বের হবে, এই অংশটা ওমান নিয়ন্ত্রণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র কোনোভাবেই হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ চায় না। এটা কারণ খুব সহজ। যদি ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী থাকে তাহলে বিশ্বের 1/5 এই যে ক্রুড অয়েল, জ্বালানি তেলের সরবরাহ, তার নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যায়। ওমান এর সঙ্গে কিছুটা ভাগাভাগি করে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল রপ্তানি করে, যেমন ধরেন সৌদি আরব, আহ ইরাক, আরো সে যে দেশগুলো রয়েছে সেসব দেশগুলো ইরানের একটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে। ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যের অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের টোটাল সমীকরণ ব্যাপকভাবে বদলে যায়। সেখানে ইরানের একটা বিশাল আধিপত্য চলে আসে। অথচ 74 সাল থেকে পেট্রোডলার হওয়ার পর ওপেকভুক্ত দেশ সৌদি আরবের সঙ্গে চুক্তির পর থেকে যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধান করত। আসলে এটি পড়েই ছিল, লোকজন এটি দিয়ে আসা যাওয়া করতো আন্তর্জাতিক জলসীমা হিসেবে। এর আসলে কোন রকম নিয়ন্ত্রণের দরকার পড়েনি ওরকম ভাবে। কিন্তু ইরান এই যুদ্ধের পরে যখন এখানে তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে বলে ঘোষণা দিয়েছে, আইআরজিসি ঘোষণা দিয়েছে, এরপর থেকেই এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। সুতরাং ওমানের সঙ্গে এই যে এখন একটা সমঝোতা হলো তাদের, এটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেখবেন সেটি একটি দেখার বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক, আমি কিছু বিষয়, অনেক লম্বা প্রতিবেদন, অনেকগুলো বিষয় আমি কিছু নোট নিয়ে রেখেছি। সেই নোটগুলো আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু দেখে বলতে চাই। যারা কমেন্ট করছেন, যেমন নুরুল ইসলাম রাসেল কমেন্ট করেছেন, ধন্যবাদ। কমেন্টে জবাব আমি এই আলোচনার শেষে দেব, এবং যারা কমেন্ট করছেন তাদের নামগুলো আমি পড়বো। যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব যে এই আলোচনা আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পুরনো যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। চুপচাপ না শুনে একটু কমেন্ট করুন, পরিচিত হই আমরা। এখন আচ্ছা, তাহলে ইরানের নিয়ন্ত্রিত একটি নৌপথ দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করবে জাহাজগুলো, ওমানের সঙ্গে সমঝোতাতে বলা হয়েছে, এবং ওমানের নিয়ন্ত্রিত নৌপথ দিয়ে তারা বের হয়ে যাবে। এবং এইটা যদি মেনে নেওয়া হয় তাহলে ধারণা করা হচ্ছে যে দীর্ঘদিনের যে বিরোধ হরমুজ প্রণালী নিয়ে তা মীমাংসা হবে। কারণ ইরান তো একটা মানে চুক্তিতে চলে এলো, ইরান একটা থিওরির মধ্যে চলে এলো, তাহলে যে এই নিয়মগুলো ইরান মানবে, তাহলে হরমুজ প্রণালী ইরান খুলে দেবে সবার জন্য। ফলে এই যুদ্ধটাও বন্ধ হয়ে যাওয়ার জন্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে ইরানকে একটা চুক্তি করার জন্য, যদি ইরান এখন একটা চুক্তি না করে তাহলে এটি ইরানের জন্য ভালো হবে না, এটি শেষ সুযোগ তিনি দিচ্ছেন। এখানে একটা চুক্তি হওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। এই যে উজ্জ্বল হয়ে ওঠে, এখানে
কিছুটা বিবর্ণ করার মতো কিছু শর্তাবলী রয়েছে। যেমন ধরুন, একটা শর্ত হলো যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপরে যে অবরোধ দিয়ে রেখেছে, সেই অবরোধ তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এটি ইরান বলছে যে হ্যাঁ, ওমানের সঙ্গে এই শর্ত বাস্তবায়ন করবে, কিন্তু তার আগে আহ যুক্তরাষ্ট্রকে সরে যেতে হবে, তারা কোনো অবরোধ রাখতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যদি কোনো অবরোধ না রাখে, তাহলে হরমুজ প্রণালী ওপেন হলো, একদিকে থাকলো ইরানের নিয়ন্ত্রণ, অপরদিকে থাকলো ওমানের নিয়ন্ত্রণ। তাহলে এখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কোথায়? বড় প্রশ্ন। এই এক পয়েন্টে যুক্তরাষ্ট্র এই বিষয়টি নাও মানতে পারে, আবার মানতেও পারে, আমি ঠিক শিওর না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনারা কি আহ অনুমান করতে পারেন? পারলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্ট গুলো পড়তে চাই। এখন ডোনাল্ড ট্রাম্প তো আগেই বলেছেন যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ বাড়বে, এমন কোন চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প সম্মত হবে না। সুতরাং ওমান এবং ইরান যে সম্মত হয়েছে, চুক্তি করেছে, এটি কতটুকু কার্যকর হবে তা নিয়ে একটা সংশয় এখানে থেকেই যাচ্ছে। গাজাতে যেটি বলছিলাম যে সংঘাতের শুরুর দিকে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক মানুষের স্মরণে একটা গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। লেবাননের বৈরুতে 2020 সালে ভয়াবহ বন্দর বিস্ফোরণের নিহতদের স্মরণে স্মরণ সভা হয়েছে এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা সৌদি আরবের একটি বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই যে খবরগুলো, এগুলো আমি এরপরে আপনাদেরকে বিশ্লেষণ করব। এখন হরমুজ প্রণালীর চালুর বিষয়ে আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বা নীতি নির্ধারকদের কিছু আশাবাদী কথাবার্তা শুনে আসছি। কেমন? এই যেমন ধরুন আপনার মঙ্গলবারই তারা বলছে যে খুব শিগগিরই একটা সমঝোতা হতে পারে। মার্কো রুবিও বলছেন যে ইরান এবং ওমানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তাহলে এই যে ওমানের সঙ্গে ইরানের যে আলাপ আলোচনা চলছে, সেই আলোচনাটার ব্যাপারে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল আছে, মানে অবগত আছে। তাহলে এখনো পর্যন্ত তারা যেহেতু ফাইনাল কোনো কিছু করতে পারেনি, এই বিষয়টি যখন মার্কো রুবিও বলছেন, তাহলে কি মার্কো রুবিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলছেন, নাকি ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্র ওখানে আছে? তাহলে এই বিষয়টিকে আরেকটু আমরা অনুমান করে নিতে পারি যে এই আলাপ আলোচনাটা আসলে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে, তাদের সম্মতির ভিত্তিতে, এবং তারা মেনে নেবে এরকম একটা পরিবেশে আলাপ আলোচনা হচ্ছে। তার মানে কি পরোক্ষভাবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওমানের মাধ্যমে একটা আলাপ আলোচনা হচ্ছে কি? হরমুজ প্রণালীর কিভাবে মীমাংসা করবে সেটিকে ওখানে আলোচনা হচ্ছে। এই প্রশ্নগুলো, এই ধারণাগুলো আমরা মাথায় রাখতে পারি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসি কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছেন যে আজ অথবা আগামীকালই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটা চুক্তি হতে পারে। চলমান সংঘাত ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে এগোতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এখন প্রধান যে উদ্বেগ, সেই উদ্বেগটা হলো হরমুজ প্রণালী খুলে দেয়া এবং সেখানে তেল প্রবাহ, জাহাজের প্রবাহ নিশ্চিত করা। তাহলে মার্কিন অর্থমন্ত্রীও কিন্তু বলছেন যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে তারা আশাবাদী প্রকাশ করেছেন। এরপরেও ধরুন আপনার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানাচ্ছে যে একটা অজ্ঞাত ক্ষেপণাস্ত্র প্রজেক্টাইলের আঘাতে একটা পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব বিষয়গুলো আছে। এখন আপনার লোহিত সাগরে আসুন, আমরা লোহিত সাগরের এদিকে যাই, মানে ইয়েমেনের দিকে। বাব আল মান্দেব যেখানে রয়েছে, যেটা এডেন সাগর, এডেন উপসাগর, যেটা লোহিত সাগর ভারত মহাসাগরকে যুক্ত করেছে, এবং যে বাব আল মান্দেব ব্যবহার করে মধ্যপ্রাচ্যের কিছু দেশ এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানি করে, সেই জায়গাটাতে এবার আমরা একটু ফোকাস করি। সেখানে রেড সিতে ইয়েমেন উপকূলের কাছে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ বিস্ফোরক বোঝাই একটি নৌকার আঘাতে ডুবে গেছে বলে ইয়েমেন এবং ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতের পতাকাবাহী, পতাকাবাহী মানে কি? পতাকাবাহী মানে হলো যে দেশের পতাকা একটা জাহাজ বহন করে, এটি সেই দেশকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন সমুদ্রের ভিতরে যখন দ্বীপ জেগে ওঠে, ঠিক তেমনি ভাবে একটা জাহাজকে দ্বীপের মতো মনে করা হয় আইনের চোখে, এভাবে মর্যাদা দেওয়া হয়। ধরুন বাংলাদেশ কিংবা ভারতের পতাকাবাহী কোন একটা জাহাজ যদি অনেক দূরে কোন একটা সাগর মহাসাগরে ভাসতে থাকে, সেটা আসলে এক টুকরো ভারত অথবা এক টুকরো বাংলাদেশ। যদি অন্য কোনো দেশের পতাকাবাহী হয়, তাহলে সেই দেশ। অর্থাৎ ওই জাহাজের ভিতরে যদি কোনো অপরাধ হয়, তাহলে যে দেশের পতাকা জাহাজে উঠছে সে দেশের আইন অনুযায়ী এর বিচার হতে পারে। সুতরাং ভারতের এই যে ভারতের জাহাজটি, এই জাহাজটি ডুবে গেছে, ইয়েমেনের কোস্টগার্ড নাবিকদেরকে উদ্ধার করেছে। সুতরাং নাবিকদের মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। 13 জন নাবিক সেখানে ছিলেন ভারতের এবং একজন ইয়েমেনের নাগরিক। তাদের সবাইকে ঠিকঠাক ভাবে উদ্ধার করা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি। কেউ না, কেউ মানে কে করেছে কেউ এটার দায় স্বীকার করেনি। তাহলে সুপ্রিয় দর্শক, আমি আগেভাগে বলে রাখছি যে ভারতের এই যে জাহাজডুবি, এটা নিয়ে আমি সকালে একটা নতুন কন্টেন্ট, রেকর্ডেড একটা কন্টেন্ট আমি করব। ফলে এটা নিয়ে আর বিস্তারিত আমি আলাপ আলোচনা করলাম না, বরং আমি তখন একটা বিস্তারিত আলোচনা সেই কন্টেন্টে করব। আগে থেকে বলে রাখছি যে এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে আসলে ভারতের ভূমিকাটা কি, অবস্থান কি, কার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, পাকিস্তান ভারত রসায়নের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থানটাকে কিভাবে মূল্যায়ন করা যায়, এইসব বিষয়গুলো নিয়ে একটা কন্টেন্ট করব। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সেই কন্টেন্ট দেখার জন্য। এখন ধরুন, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আহ এর আগেও এই যে উপকূল সংলগ্ন মানে লোহিত সাগরে বিভিন্ন জাহাজে তারা হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে তাদেরকে নিরস্ত করার জন্য। কিন্তু এখনো কিন্তু হুতিরা এই ভারতের জাহাজডুবির ব্যাপারে কোনো রকম বিবৃতি কোনো কিছু দেয়নি। গাজা শহরে যে মঙ্গলবার শত শত মানুষ নিহত ফিলিস্তিনিদের শেষ বিদায়ে অংশ নিয়েছিলেন, তারা কারা? তারা আপনার এই যে 2023 সালে 22শে নভেম্বর গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েল একটা হামলা করেছিল, সেখানে 300 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এই এখন যাদেরকে জানাজা পড়া হলো, তারা সেই মানুষগুলোর মধ্যে ছিলেন। তাদের মরদেহ তোলা হয়েছে এই যে ধ্বংসস্তূপের নিচে এবং পতাকা ফিলিস্তিনের পতাকা মুড়িয়ে তাদেরকে শেষ বিদায় জানানো হয়েছে এবং সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই ছিল গাজার দিক থেকে যতটুকু জানলাম আমরা এই পরিস্থিতি। আর ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী দের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি দাবি করেছেন যে তাদের একটি ড্রোন সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নজরান শহরের বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে তিনি এই দাবি সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি, কোনো স্টিল ছবি, কোনো ভিডিও, কোনো কিছু না। তো সারি বলছেন যে সাদা এবং হাজ্জাহ প্রদেশের আকাশসীমা সৌদি আরব লঙ্ঘন করেছে বলে তারা অভিযোগ করছেন এবং এই ড্রোন হামলা সেই ঘটনারই জবাব তারা বলছে। তবে এই বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাহলে দেখা যাচ্ছে যে হুতিরা সৌদি আরবের ব্যাপারে মোটামুটি ভাবে এখনো কড়াকড়ি একটা অবস্থানে রয়েছে এবং সৌদি আরবের তেলের জাহাজের উপরে তারা অবরোধ আরোপ করেছে। সুতরাং ওখানে একটা উত্তেজনা রয়েই গেল। তো এই হলো মোটামুটি ভাবে অনেকগুলো খবর, সেই খবরের বিশ্লেষণগুলো আমি আপনাদেরকে জানালাম। আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কন্টেন্ট লাইক, শেয়ার করবেন এবং আহ সাবস্ক্রাইব করে ভূ রাজনীতির জটিল জটিল বিষয়গুলো খুব সহজে জানার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন। বিদায় নিলাম, শুভরাত্রি। নজরুল ইসলাম রাসেল ছাড়া কেউ কমেন্ট করেননি, সুতরাং কমেন্টের আর